ভারতের ছত্তিশগড় সীমান্তে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষ, ৩ পুলিশ কর্মকর্তা সহ নিহত ১৫। দুই দিনের সফরে আজ ভারত আসছেন পুতিন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ে চুক্তি করতে পারে দিল্লি। ঋণের চাপে লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিক্রির সিদ্ধান্ত পাকিস্তান সরকারের। নিলাম হতে যাচ্ছে ২৩ ডিসেম্বর। এবং ইসরায়েলি হামলা গাজায় ২ শিশুসহ ৭ ফিলিস্তিনি নিহত। ধ্বংসস্তূপের মাঝেই হল ৫৪ দম্পতির বিয়ে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিষয়। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বুধবার ছত্তিশগড়ের বিজাপুর দান্তেওয়াড়া জেলা সীমান্তের গভীর বনাঞ্চলে এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১২ জন মাওবাদী বিদ্রোহী ও পুলিশের ৩ জন কর্মকর্তা রয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এদিকে ২ সপ্তাহ আগে ছত্তিশগড়ের একই এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে মাওবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতা মাধবী হিদমা, তার স্ত্রী ও আরও ৪ জন যোদ্ধাকে হত্যা করে। জানা যায়, আগামী বছরের মার্চ মাসের মধ্যে মাওবাদী বিদ্রোহ পুরোপুরি নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে সর্বাত্মক অভিযান শুরু করেছে নয়াদিল্লি। ২ দিনের সফরে আজ ভারত আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সন্ধ্যায় তার দিল্লি এয়ারপোর্টে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে ২৩তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। এদিকে সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন পুতিন। এতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। এমনকি এই সফরে রাশিয়ার কাছ থেকে ভারতের Su-57 যুদ্ধবিমান এবং S-500 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের চুক্তি হতে পারে। সফরের আগেই ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট। ঋণের চাপ ও লোকসানের কারণে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর আওতায় ৫১ থেকে ১০০% শেয়ার বিক্রি করা হবে। আগামী ২৩ ডিসেম্বর হতে যাচ্ছে এই নিলাম কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ গত কয়েক বছর থেকেই সংস্থাটি চলছে লোকসান দিয়ে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর থেকে বড় অঙ্কের ঋণও রয়েছে। তাই এবারে ঋণ পরিশোধ ও লোকসানের প্রভাব কমাতে এয়ারলাইন্সটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ২৩ ডিসেম্বর পিআইএ বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে এবং এটি দেশের সব গণমাধ্যমে সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন। লোকসানজনক সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও অর্থ সংস্থানের লক্ষ্যে পিআইএর ৫১ থেকে ১০০% শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। IMF থেকে পাওয়া $৭০০ কোটি ঋণ চুক্তির শর্ত হিসাবেই বেসরকারীকরণের এই উদ্যোগ। এটি হতে যাচ্ছে প্রায় ২০ বছরের মধ্যে পাকিস্তানের অন্যতম বড় বিক্রয় প্রক্রিয়া। নিলামে অংশগ্রহণের জন্য ৪টি কোম্পানিকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড। শাহবাজ শরীফ বলেন, বেসরকারীকরণের স্বচ্ছতা ও যোগ্যতাকেই অগ্রাধিকার দেওয়া হবে। এর আগে পিআইএ বিক্রির একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ব্লু ওয়ার্ল্ড সিটির দেওয়া $৩,৬০,০০,০০০ প্রস্তাব $৩০,৫০,০০,০০০ ন্যূনতম মূল্যসীমা অনেক নিচে থাকায় তা বাতিল হয়। আব্দুল মালেক, আরটিভি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে সাক্ষাৎ করেন তারা। ৩ দিনের এই সফরে দুই দেশের বাণিজ্য ও কূটনৈতিক আলোচনার পাশাপাশি ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতির জন্য বেইজিংকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। জ্বালানি, খাদ্য, শিল্প এবং বিমান চলাচল খাতে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া চীনা কোম্পানিগুলোর কাছ থেকে আরও বিনিয়োগ আকর্ষণ এবং চীনের বাজারে প্রবেশাধিকার সহজ করার লক্ষ্যেও এ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার সিচুয়ান প্রদেশের চেংডু সফরের সময় শি জিনপিংয়ের সঙ্গে আবার দেখা করবেন ম্যাক্রো। এর আগে বুধবার চতুর্থবারের মতো ৩ দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট। ইসরায়েলি হামলায় গাজায় 2 শিশুসহ 7 ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার দক্ষিণ রাফায়
4 ইসরায়েলি সেনাকে আক্রমণ ও আহত করার অভিযোগ আনার পর এই হামলা চালায় ইসরায়েল। হামলায় নিহতদের মধ্যে উত্তর গাজার জেইতুন এলাকায় 2 জন এবং দক্ষিণ আল মাওয়াসি ক্যাম্পে আরও 5 জন নিহত হয়েছেন। নিহত শিশুদের বয়স 8 ও 10 বছর। এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত 32 জন। গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এই তথ্য নিশ্চিত করেছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজার কর্তৃপক্ষের মতে 10 অক্টোবরের যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েলি হামলায় কমপক্ষে 360 জন ফিলিস্তিনি নিহত ও 922 জন আহত হয়েছেন। গাজায় ধ্বংসস্তূপের মাঝে সম্পন্ন হলো 54 দম্পতির বিয়ে। অপারেশন চিভালরাস নাইট 3 এর অংশ হিসেবে এই আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত। ধ্বংসস্তূপের মধ্যে এমন বিয়ে সমগ্র বিশ্বকে আশার বার্তা পাঠাচ্ছে বলে মনে করছেন গাজার বাসিন্দারা। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। 16 নভেম্বর গাজায় গণবিবাহ প্রকল্প চালুর ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। অপারেশন সিলভার্স নাইট 3 নামে এই প্রকল্পের আওতায় এবারে দক্ষিণ গাজার খান ইউনিসে 54 জন দম্পতির গণবিবাহের আয়োজন করা হয়। যুব সমাজকে সহযোগিতা ও যুদ্ধের প্রভাবে কঠিন পরিস্থিতিতে পরিবারের উপর আর্থিক বোঝা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এমন আয়োজন করা হয়েছে। প্রতিকূল পরিবেশেও গাজার বাসিন্দারা এই আয়োজনকে দারুণভাবে উদযাপন করেছে। সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা। যুদ্ধের পরে আমি বিয়ে করার কথা ভাবিনি, কিন্তু তারা আমার জন্য এটা সম্ভব করে তুলেছে। আমরা এই দলগত বিয়ের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমাদের অনুভূতি অবর্ণনীয়। আমার বোন এবং অন্যান্য সকল কনের জন্য আমরা অত্যন্ত আনন্দিত। এই চমৎকার উদ্যোগের জন্য আমরা সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানাই। আমরা অসহনীয় যন্ত্রণা পার করছি, তবে এই সময়ে বিয়ের আয়োজনে আমরা খুশি। তাই অনুষ্ঠানটি উদযাপন করার জন্য সবাই কঠোর পরিশ্রম করেছে। অপারেশন সিলভার্স নাইট মূলত গাজায় যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানুষকে সাহায্য করার প্রকল্প। এর আগে খাবার, ওষুধ সহ নানা সাহায্য করা হলেও সংযুক্ত আরব আমিরাতের 54তম জাতীয় দিবস উপলক্ষে বিয়ের আয়োজন করা হয়েছে। ফলে গাজা উপত্যকার মানুষের জীবনে আনন্দ ফিরে আসবে এবং সামাজিক সম্পর্ক জোরদার হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আব্দুল মালেক, RTV। দর্শক, এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।